নমস্কার সবাইকে। তাহলে আমরা আলোচনা করছি টেন্স নিয়ে। আমাদের প্রথম যে আলোচনা প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের আলোচনা আমরা শেষ করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছো বা পেরেছেন। প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্ম আমরা কি পেয়েছিলাম? সাবজেক্ট আর অবজেক্ট। হেল্পিং ভার্ব কি ছিল? ডু ডাজ। কিভাবে নেগেটিভ করতে হচ্ছে, কোশ্চেন করতে হচ্ছে, প্যাসিভ করতে হচ্ছে, কি করে WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হচ্ছে, এসব নিয়ে আমরা বিশদে আলোচনা করেছি। তোমাদের বা আপনাদের কাজ হচ্ছে যে এগুলোকে নিয়ে নিজেরাই একটু প্র্যাকটিস করা। অনলাইনে তো এত ডিটেলসে প্র্যাকটিস হবে না, ঠিক আছে? আজকে আমরা প্রেজেন্ট টেন্সের যে দ্বিতীয় ভাগ অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা প্রবেশ করছি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে আমরা আলোচনা করব। সবাই একটু মন দিয়ে দেখবে বা দেখবেন, আশা করি খুব সহজেই বুঝে যাবে। চলুন শুরু করি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের আলোচনা। তাহলে আমরা আলোচনা শুরু করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি সংজ্ঞাটা কি পাচ্ছি? বর্তমানে কোনো কাজ করা হচ্ছে বা চলছে এমন বোঝালে ক্রিয়ার এইরূপ ব্যবহৃত হয়। বর্তমানে কোনো কাজ করা হচ্ছে বা চলছে এমন বোঝালে ক্রিয়ার এইরূপ ব্যবহৃত হয়। তাহলে কোনো কাজ এখন করা হচ্ছে বা চলছে, কোনো কাজ আমরা এখন করছি। ইনডিফিনাইটে আমরা কি পেয়েছিলাম বলো? ইনডিফিনাইটে আমরা পেয়েছিলাম যে কোনো কাজ প্রতিদিন করা হয়, প্রতিদিন করা হয়, অভ্যাসগত কাজ, তাই না? প্রতিদিন কোনো কাজ করা হয় এমন বোঝালে ক্রিয়ার এই রূপ ব্যবহৃত হয়। আর কন্ট্রাস্ট কি পাচ্ছি? কোনো কাজ এখন করা হচ্ছে। একটু তুলনা করলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন উদাহরণ হিসাবে যদি বলি আমি ভাত খাই, আমি ভাত খাই, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট। এখন যদি আমি ওটাকেই বলি আমি ভাত খাচ্ছি, তাহলে কাজটা চলছে, তাহলে কন্টিনিউয়াস হয়ে গেল। আশা করি ক্লিয়ার। ছেলেগুলি খেলা করে, ইনডিফিনাইট, ছেলেগুলি খেলা করছে, কন্টিনিউয়াস। পাখাটি ঘোরে, ইনডিফিনাইট, পাখাটি ঘুরছে, কন্টিনিউয়াস। সে গান গায়, সে গান গাইছে, কি ক্লিয়ার? বৃষ্টি হয়, বৃষ্টি হচ্ছে। পাখিরা আকাশে ওড়ে, পাখিরা আকাশে উড়ছে। তাহলে যেগুলো চলছে হচ্ছে, তাই না? এরকম বোঝালে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? তো ওই জন্য সংজ্ঞাটা কি হলো? কোনো বর্তমানে কোনো কাজ করা হচ্ছে বা চলছে এমন বোঝালে ক্রিয়ার এইরূপ ব্যবহৃত হয়। এরপর আমাদেরকে কি দেখতে হবে? হেল্পিং ভার্ব। ইনডিফিনাইটে হেল্পিং ভার্ব কি ছিল? প্রেজেন্ট ইনডিফিনাইটে ডু বা ডাজ ছিল, ডু আর ডাজ। এখানে কি হবে? কন্টিনিউয়াসের অ্যাম, ইজ, আর। ক্লিয়ার? অ্যাম, ইজ, আর এই তিনটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব। প্রথমেই আলোচনা করে দিই, তাহলে এদের স্থান কোথায় হবে? মানে তোমার ইংরেজিতে যে কোনো টেন্সের যে কোনো সেন্টেন্স গঠনের মূল ভিত হলো ওই প্রেজেন্ট ইনডিফিনাইট। অর্থাৎ কি? ওই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অবজেক্টটাকেও যদি আমরা বাদ দিই, সাবজেক্ট এবং ভার্ব এই দুটো মেইন জিনিস। সাবজেক্ট এবং ভার্ব কেমন? এবার যখন আমি কন্টিনিউয়াস, তাহলে হেল্পিং ভার্ব কি আছে? অ্যাম, ইজ, আর। তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝে থাকবে হেল্পিং ভার্ব, তাই না? তাহলে সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসলাম অ্যাম, ইজ, আর। আর ভার্বের সঙ্গে কি হবে? কন্টিনিউয়াস মানে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে ফর্মটা রেডি। কি? সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তারপরে প্লাস আমরা অবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমরা ব্যবহার করব, তাই না? তাহলে বাক্যটা দেখতে সুন্দর লাগে। তাহলে অ্যাফার্মেটিভ ফর্ম চলে যাচ্ছি। দেখো আমরা অ্যাফার্মেটিভ ফর্ম তাহলে কি লিখবো? তোমরাই বলো, তাহলে তোমরা বলে যাও কি হবে। তাহলে প্রথমে সাবজেক্ট হলো, তারপর কি বলবে? অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর। তারপরে কি? VING, তাই না? এটা যে মূল যেটা তারপর হচ্ছে OBJ। ক্লিয়ার? তাহলে সাবজেক্টের পরে সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর, এটা তো আলোচনা করি। অ্যাম, ইজ, আর। অ্যাম কখন বসে? কখন বসে? আই খালি আয়ের ক্ষেত্রে অ্যাম হয়, শুধুমাত্র আয়ের পরেই অ্যাম বসে, তাই না? তাহলে অ্যামটা তোমার নির্দিষ্ট হলো আয়ের ক্ষেত্রে। এবারে ইজটাকে দেখো, ইজ কখন হবে?
যদি আমরা দেখো সেই ছকটাকে খেয়াল করি, আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, তাহলে আই থাকলে কি হয়, এম হয়, উই থাকলে প্লুরাল নাম্বার হয়ে গেল আর হবে। স্যার সমস্ত প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু আর বসে, কিন্তু সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল দুটোই তো ইউ, তাহলে এই দুটোর ক্ষেত্রে কি হয় গো, না এই দুটোর ক্ষেত্রে আর বসে যায়। তাহলে আবার আলোচনা করবো, আই এর পরে এম, উই এর পরে আর, ইউ এর পরে আর, ইউ এর পরে আর, হি, সি এরপরে কি বসবে, ইজ। তার মানে কি, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন ইজ, আর বাদ বাকি সবার ক্ষেত্রে আর। এইটা মোরালি হবে। এমটা নির্দিষ্ট হলো কার ক্ষেত্রে, আয়ের ক্ষেত্রে, একমাত্র আয়ের পরেই এম বসে, তাহলে বাদ দাও, ওটা ক্লিয়ার। পড়ে আছে ইজ আর আর। ইজটা নির্দিষ্ট কার ক্ষেত্রে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে একমাত্র তখন ইজ বসবে, আর সমস্ত প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি বসবে, আর বসবে। তাহলে ক্লিয়ার হলো, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভিআইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। কেমন? এবার দেখো আমরা কি আলোচনা করেছি, যে ইংরেজি কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম কি, কি নিয়ম, ওই সেন্টেন্সের মধ্যে যে হেল্পিং ভাব থাকে তার পাশে নট বসিয়ে দিই। যেমন ইনডিফিনিটে কি কার পাশে নট বসিয়েছিলাম, কার পাশে, ডু বা ডাজের পাশে। এখানে তাহলে কার পাশে নট বসাবো, কার পাশে, এম ইজ আর এর পাশে। এই যে এম ইজ আর এর পাশে নট প্লাস নট করে দিলেই বাক্যটা নেগেটিভ হয়ে যাবে। আবার কোশ্চেন করার নিয়ম কি, কি নিয়ম, হেল্পিং ভাব কোথায় বসে, সাবজেক্টের পরে তো, এই যে সাবজেক্টের পরে তো রয়েছে, একে তুলে নিয়ে সামনে চলে এসো। যেমন দেখো করেছিলাম ইনডিফিনিটে, প্রথমে কি ছিল, ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে তো লিখে হবে, প্রথমে হবে এম ইজ আর, তাহলে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভিআইএনজি প্লাস অবজেক্ট, কোশ্চেন ফর্ম হয়ে গেল। তাহলে লিখে ফেলি একটু, হ্যাঁ। তাহলে দেখো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস দেখো নট বলে নেগেটিভ হলো, প্লাস ভিআইএনজি প্লাস ওবিজে। ক্লিয়ার? আর কোশ্চেন কি বললাম, এইটা এই অংশ এইটা দেখবো না, কিন্তু এইটাকে দেখবো, মূল এখন দেখবো। তাহলে এইটা তুলে যাবো, কি লাগবে, এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস এর স্টোরে সেটা হলো ভিআইএনজি প্লাস অবজেক্ট। বুঝে গেল? বুঝতে পেরেছো? তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর নেগেটিভ আর কোশ্চেন পেয়ে গেলাম। এবারে প্যাসিভ, তাহলে প্যাসিভ আমরা কি করি, উল্টো দিক থেকে আসি, অবজেক্ট ভার্ব সাবজেক্ট, তাই তো। ইনডিফিনিটে কি হয়েছিল বলো, ইনডিফিনিটে কি, প্রথমে অবজেক্ট, অবজেক্ট অনুযায়ী এম ইজ আর, তারপরে প্যাসিভ মানে ভার্বের থার্ড ফর্ম ভি3, তারপর বাই প্লাস সাবজেক্ট। এখানে একই হবে, শুধু এম ইজ আর এর পাশে একটা বিং বসে যাবে, বিইআইএনজি বিং। তাহলে প্যাসিভের ফর্মটা কি হবে, প্রথমেই বসে গেল অবজেক্ট প্লাস অবজেক্ট অনুযায়ী এম ইজ আর, ওই যেমন বললাম, দেখো আগে আলোচনা করে দিলাম যে আই এর ক্ষেত্রে এম বসে, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ বসে, বাদ বাকি সবার ক্ষেত্রে আর বসে। এ দেখো বিং লাগিয়ে দিলাম, প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। বুঝে গেল? তাহলে কন্টিনিউয়াসের প্যাসিভ কি হলো, অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস বিং প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম পেয়ে গেলাম গো। এরপর আমরা চলে যাব উদাহরণ সহযোগে আলোচনায়। কেমন? রেডি? বেশ, তাহলে দেখো আমরা একটা উদাহরণ দিলাম, আমি কবিতা লিখছি, কি, তাহলে আমি কবিতা লিখছি। একটা দেখো বাংলায় করে লিখে যাও তো, একটা আসে বাংলা ক্রিয়া শেষে তোমার থাকবে কি, ইতেছি, ইতেছো, ইতেছে, ইতেছেন। ইতেছি, ইতেছো, ইতেছে, ইতেছেন যদি থাকে তাহলে কিন্তু কন্টিনিউয়াস হয়। দেখো রয়েছে, দেখো লিখছি বা লিখিতেছি, সাধু ভাষা করে নিতে হবে, বুঝলে, সাধু ভাষা। তাহলে আমি কবিতা লিখছি, তাহলে বুঝতে পারছো কাজটা চলছে, তাহলে কন্টিনিউয়াস হবে। তাহলে একে যদি আমরা দেখো ট্রান্সলেট করি ইংরেজিতে, তাহলে কি দাঁড়াবে, সাবজেক্টকে আমি, তাহলে আই হলো, আয়ের পরে কি বসবে, এম ইজ আর মধ্যে কি বসবে, কি, এম, এম। আচ্ছা ভার্ব কি আছে, লিখছি, তাহলে লেখা দিই কি, রাইট, তা রাইটের সঙ্গে আইএনজি, রাইট বানান কি, ডাব্লিউ আর আই টি ই, তাহলে ডাব্লিউ আর আই টি ই আইএনজি করে দিও না, তখন ইটা বসবে না, ডাব্লিউ আর আই টি আইএনজি। তাহলে আই এম রাইটিং
কবিতা, তাহলে পোয়েম, আই এম রাইটিং পোয়েম, কেমন? তাহলে লিখে ফেলি ক্লিয়ার হলো? আই অ্যাম রাইটিং পোয়েম, এই ফর্মটা খেয়াল রাখবে। দেখো সাবজেক্ট অনুযায়ী অ্যাম হলো, ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে পোয়েম। আচ্ছা পোয়েমটা কি অবজেক্ট বটে? কি করে চিনবো? ভার্বকে, এই যে এটা দুটো মিলে ভার্ব, অ্যাম রাইটিং, যখন দেখো কন্টিনিউয়াস তখন তোমার বাংলাটা কি হবে? যদি বলতে দেখো যে আই রাইট, তাহলে কি হতো? আমি কবিতা, আমি লিখি, আই রাইট লাগে আমি লিখি, কিন্তু আই এম রাইটিং মানে কি? কন্টিনিউয়াস, তখন আমি লিখছি। তখন তুমি যখন বাংলা করবে, বলবে তখন করবে আমি লিখছি। তাহলে আমি লিখছি, কি লিখছি? হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, পোয়েম, উত্তর আসছে, তাহলে পোয়েমটা অবজেক্ট হলো, তাই না? আচ্ছা এবার দেখো নেগেটিভ, তাহলে নেগেটিভ করলে কি করতে হবে? কি করতে হবে? হেল্পিং ভার্বের পাশে নট বসাতে হবে। কে আছে হেল্পিং ভার্ব? অ্যাম, তাহলে অ্যাম এর পাশে নট লিখতে হবে। তাহলে কি হলো উত্তরটা নেগেটিভ? আই অ্যাম নট রাইটিং পোয়েম। কি? আর কোশ্চেন করার নিয়ম কি? হেল্পিং ভার্বটা চলে আসবে প্রথমে, তাহলে কি হবে? অ্যাম আই রাইটিং পোয়েম, সেটা কোশ্চেন মার্ক। ক্লিয়ার না? অ্যাম আই রাইটিং পোয়েম হলো। এগুলো লিখি, I am not writing poem, আর কোশ্চেন করলে কি হলো? am I writing poem, কোশ্চেন দিন। এবার প্যাসিভ, তাহলে প্যাসিভে দেখো অবজেক্ট কি আছে? প্যাসিভ করতে মানে চট করে করতে গেলে শুরু করলে হবে না, বুঝে নিতে হবে। এখন যেটা বলা আগে আমি ভাবকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, কি বা কাকে, অন্য কিছু নয়। তাহলে পোয়েম পেয়েছি, তাহলে পোয়েমটা বলতে গেলে কোন পার্সেন্ট কোন নাম্বার? পোয়েমটা বুঝতে পারছো না? সেই ছকটা মনে করো। ফার্স্ট পার্সনে কি আছে? আই এবং উই। সেকেন্ড পার্সনে কি আছে? শুধু ইউ। এবারে আই উই ইউ ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব হচ্ছে থার্ড পার্সন। তাহলে পোয়েমটা কি আই উই বটে, ইউ বটে? নয়। তাহলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন নয়, তাহলে পোয়েমটা হলো থার্ড পার্সন। এবার সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। পোয়েম আছে, পোয়েম হলে পরে প্লুরাল হতো। তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে কি বসে? এমএস এর মধ্যে ইজ বসে। তাহলে পোয়েম ইজ হলো। ভার্ব কি আছে? রাইটিং, তারপরে রাইট, রাইটের থার্ড ফর্ম কি হয়? রাইট, রোড, রিটেন, WRITTEN, রিটেন, তারপরে বাই, আই তারপরে বি। তাহলে কি উত্তর হলো? পোয়েম ইজ বিং বসবে একটা, বিং, বিং ভুলে গেছিলাম। পোয়েম ইজ বিং রিটেন বাই মি। দেখো যদি বিংটা ভুলে যায় তাহলে কি ভুল হবে? বিংটা বাদ দিলে হয়ে যাবে কি? ওটা প্রেজেন্ট ইনডিফিনাইটের প্যাসিভ, তাই না? আর বিংটা যদি যোগ করি তাহলে কন্টিনিউয়াস হয়ে গেল। তাহলে উত্তরটা কি এলো? উত্তরটা এলো, তখন দেখো পিটা বড় হয়ে গেল। পোয়েম ইজ বিং রিটেন বাই মি। বুঝে গেল? এইবারে দেখো একটা নতুন জিনিস, হোয়াট দিয়ে যদি প্রশ্ন করা হয়, কাকে প্রশ্ন করব? এইটাকে 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 না না এইটাকে করব, এই যেটা আমরা ট্রান্স করে রাখি। ঠিক আছে, আই এম রাইটিং পোয়েম। ইনডিফিনাইটে বোধহয় ডাব্লিউএইচ, ইনডিফিনাইট সেন্টেন্সে কিভাবে ডাব্লিউএইচ ওয়ার্ড তৈরি করতে হয় সম্ভবত আমি আলোচনা করেছি, আমার ঠিক মনে পড়ছে, আবার দেখে নিতে হবে। যদি না করে থাকি তাহলে ইনডিফিনাইটও করে দেবো, ঠিক আছে? এখন আমরা কন্টিনিউয়াসলি একটু আলোচনা করব, কেমন? যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিভাবে আমরা কোশ্চেন তৈরি করতে পারি। তাহলে দেখো এই যে আই এম রাইটিং পোয়েম, এই যে বাক্যটা বাক্য আই এম রাইটিং এ পোয়েম, এটাকে বলা হলো যে হোয়াট দিয়ে প্রশ্ন করো। কি বলা হলো? হোয়াট দিয়ে প্রশ্ন করো। আচ্ছা হোয়াট দিয়ে যদি প্রশ্ন করা হয়, দেখো প্রথমে দেখতে হবে হোয়াট মানে কি, কি এর উত্তরে এই বাক্যে কি আসবে? দেখো পোয়েম আসবে, তাহলে আমি পোয়েম থেকে বাদ দিলাম। কি পড়ে রইলো? আই এম রাইটিং। এবারে হোয়াট এর পরে কি করব? দেখো হোয়াট দিয়ে কোশ্চেন, মানে কোশ্চেন তো বটে, তখন এই কোশ্চেন ফর্মটা এর পাশে বসিয়ে দেবো। তাহলে কি হবে? am I writing, what am I, কি লিখবো? হোয়াট
am I writing হলো। আমি এটা বোঝার জন্য বললাম একটু ভুল আছে বাক্যটা। এটা কেন ভুল বলতে গেলি? আচ্ছা নিজে নিজে কোনো প্রশ্ন হয় আমি কি কবিতা লিখছি, আমি কি লিখছি, আমি কি লিখছি, এটা হয় পাগল প্রশ্ন করা, তাই না? তাই দেখো কি করতে হয়, দেখো আই সাবজেক্ট যখন আই বা উই থাকে, সাবজেক্ট যখন আই বা উই হয় তখন তাকে ইউ করে দিতে হয়। ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করার সময় কি করতে হয় গো? ইউ করতে হয়। তাহলে এটা যদি তোমার ইউ হয়ে যায় তাহলে অ্যামটা আর হয়ে যাবে কি, তাই না? বুঝতে পারলাম? সেন্টেন্সের সাবজেক্ট যদি আই বা উই হয় তখন সেই সেন্টেন্সকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করার সময় ইউ করে দিতে হয়। যখনই ইউ করে দিলাম তখন দেখো হেল্প ভার্বটা চেঞ্জ হয়ে যাবে না, আর হয়ে যাবে। তাহলে হবে আর ইউ। তাহলে কি হবে? এই উত্তরটা কি হবে গো? এই উত্তরটা হবে হোয়াট আর ইউ রাইটিং, হোয়াট আর ইউ রাইটিং। দেখো এবার কোনটা ঠিক আছে না, যে হোয়াট আর ইউ রাইটিং, তুমি কি লিখছো? আই এম রাইটিং পোয়েম। আবার এমনও হয় বুঝলে, যখন কোনো সেন্টেন্সের ভার্ব ধরে উত্তর আসে, কি ভার্ব ধরে উত্তর মানে দেখো এই যে রাইটিং পোয়েম, এটা পুরোটাকে আমি উত্তর ধরলাম। তাহলে দেখো যখন দেখো ভার্বকে যখন ধরে নেবো উত্তর তখন এখানে ব্যবহার করতে হবে ডু কে। তাহলে ডু মানে কি, তাহলে ডুইং হয়ে যাবে। তাহলে কি লিখবো? হোয়াট আর ইউ ডুইং। দেখো ভাই হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো? তুমি উত্তর বলছো আই এম রাইটিং পোয়েম, আমি কবিতা লিখছি। কি বোঝা গেল? এই একটা উদাহরণ গেল। আমরা 2 নম্বর উদাহরণে যাচ্ছি। চলে এসো দ্বিতীয় উদাহরণ। ছেলেরা মাঠে ফুটবল খেলছে, ছেলেরা মাঠে ফুটবল খেলছে, তার মানে কাজ চলছে, তার মানে কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে সাবজেক্ট আছে ছেলেরা, ছেলেরা মানে নির্দিষ্ট দা বয়েজ, সাধারণত দা বয়েজ। আচ্ছা থার্ড মানে প্লুরাল কি হবে গো? দা বয়েজ মানে কি বসবে? আর ভার্ব কি আছে? খেলা করা, খেলছে, তোমার খেলা করাটা ভার্বটা প্লে, তার সঙ্গে আছে প্লেইং। তাহলে কি লিখবো? দা বয়েজ আর প্লেইং মাঠে, মানে ইন দা গ্রাউন্ড। তাহলে লিখে ফেললাম ঠিক আছে, বেশ। তাহলে দা বয়েজ আর প্লেইং ফুটবল ইন দা গ্রাউন্ড, ঠিক আছে? তাহলে দেখো দা বয়েজ আর প্লেইং, ছেলেরা খেলা করছে, কি খেলা করছে? ফুটবল অবজেক্ট, আবার হচ্ছে ইন দা গ্রাউন্ড, তাহলে কি বলবো? আদার ওয়ার্ডস, তাই না? বেশ। তাহলে এখন নেগেটিভ করলে কি হবে? কার পাশে নট বসবে? কে আছে হেল্পিং ভার্ব? আর, তার পাশে নট বসিয়ে দিবে, নেগেটিভ হয়ে গেল। দা বয়েজ আর নট প্লেইং ফুটবল ইন দা গ্রাউন্ড। কোশ্চেন, কোশ্চেন বলে কি হবে গো? দেখো হেল্প ভার্ব চলে আসবে প্রথমে, তাহলে আর দা বয়েজ প্লেইং ফুটবল ইন দা গ্রাউন্ড। ক্লিয়ার? আর লিখছি না, তোমরা একটু বুঝে নাও। দা বয়েজ আর প্লেইং ফুটবল ইন দা গ্রাউন্ড, একে নেগেটিভ করে দিলে কি আসছে?